আমি একটা তোমাকে গল্প বলি। হ্যাঁ, 2018 না 2019 সালের ঘটনা। হ্যাঁ, 2019 সালে একটা ঘটনা। অ্যাডমিশনে আমি তখন অফলাইনে পড়াই। হ্যাঁ, অফলাইনে একটা প্রতিষ্ঠানে পড়াই। তো ওই প্রতিষ্ঠানে সবচেয়ে ভালো যে স্টুডেন্টটা ছিল, মানে একাডেমিকে যে ছিল, সে ছিল হচ্ছে একজন খুবই ব্লেসড একটা ফ্যামিলি থেকে বিলং করে একটা মেয়ে। হ্যাঁ, নামটা বলছি না। ও পরে একটা পাবলিক ভার্সিটি চান্স পেয়েছে। ওই মেয়েটা খুবই ভালো করতো, ইভেন ওর থেকে ভালো ওর ব্যাচে কেউ করতো না। ধরো ওই 30 জন 40 জন যারা ওই অফলাইন ব্যাচে ভর্তি হইতো, কেউ করতো না। তো ও খুবই ব্লেসড, ওর বাবা থাকতো হচ্ছে বিদেশ থাকতো। হ্যাঁ, অনেক টাকা পয়সা ছিল। হ্যাঁ, ওর পরিবার খুব ভালো, পরিবার সবাই ওকে সাপোর্ট করে, মেয়ে হিসেবে পরিবার সবাই আদর যত্ন করে। এরকম আরো যারা ছিল তারা সবাই মোটামুটি ভালো পরিবারে বিলং করতো। হঠাৎ করে এখানে একটা মেয়ে ভর্তি হলো, ও একাডেমিকে ছিল না, হঠাৎ করে অ্যাডমিশন এসে ভর্তি হলো। নামটা বলছি না আমি, ও হয়তো দেখলে আমার এই ভিডিওটা এখনো বুঝতে পারবে, ও পরে ঢাবিতে চান্স পেয়েছে। তো ওই মেয়েটার গল্পে এরকম ছিল যে ও এসএসসি পাস করার সাথে সাথে ওর ফ্যামিলি বিয়ে দিয়েছে। এসএসসি পাশে তো পরিবারটা এমন যে ওর হাজবেন্ডও চাইতো না পড়াশোনা করুক, বা কিছু তো সফট ছিল হাজবেন্ড, কিন্তু ওর শ্বশুর শাশুড়ি কেউই এই ব্যাপারে কোনো ধরনের সায় থাকতো না। অনেকে বলে না যে না বিয়ের পরে পড়াবো মেয়ে পড়তে চাইলে, তো ওর ব্যাপারটা একদমই এরকম ছিল না। হ্যাঁ, তাকে সব কাজ করতে হইতো, ফ্যামিলি রান্না বান্না থেকে শুরু করে শ্বশুর শাশুড়ি তাদের কাপড় চোপড় ধুয়ে দেখতে, সব কিছু সে এসএসসির পর থেকে করা শুরু করছে। এভাবে সে পড়াশোনা করে সে মোটামুটি এইচএসসিটা পাস করলো। হ্যাঁ, এইচএসসিটা না, ও অবশ্যই পরিশ্রমী মেয়ে, কোনো রকম পাস করছে ব্যাপারটা এরকম না। ও বেশ মেধাবী, ও বেশ চটপটে, বেশ সামলে নেওয়ার মতো। হ্যাঁ, খুব ম্যাচিউর, অল্প বয়সে। সো এইচএসসি পাস করে আমাদের কোচিং এ ভর্তি হলো। সো কোচিং এ ভর্তি হওয়ার পরে যেটা হয়েছে, আমরা পরে জানতে পারলাম যে ও ম্যারিড। হ্যাঁ, ও ম্যারিড। ওর হচ্ছে হাজবেন্ড বা ফ্যামিলি থেকে কোনো ধরনের ওর প্রতি কোনো সফটনেস নাই যে তুমি পড়াশোনা করতেছো, তুমি চান্স পাও, এটা নিয়ে ওর কোনো সফটনেস ছিল ওর পরিবার থেকে। ইভেন এমন হয়েছে, মজার ব্যাপার হচ্ছে, আমরা যখন কোচিং করাচ্ছি ও 1 সপ্তাহ নাকি 2 সপ্তাহ ক্লাস করতে পারছে এসে। হ্যাঁ, এবং ওই মেয়ে কিন্তু এত খুব রিচ ফ্যামিলি না, খুবই অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি থেকে সে বিলং করে না, একটা খুবই নর্মাল, খুবই মিডল অর্ডার মিডল ক্লাস ফ্যামিলি। হ্যাঁ, তাহলে ও ম্যারিড এবং ওর পরিবারের সকল কিছু সামলাইতে হইতেছিল এবং সারাদিন রাত কাজ করতে হইতেছে, ও পড়তেই পারে না। তাহলে পরে আমরা প্রতিষ্ঠানে যোগাযোগ করলাম যে তুমি ক্লাসে আসো না কেন। হ্যাঁ, মজার ব্যাপার হচ্ছে, ওই যে বললাম ব্লেসড, যে কিনা সবচেয়ে সব পরীক্ষায় ফার্স্ট হইতো, ওই মেয়ে আসার পরে সকল ক্লাস টেস্ট এবং উইকলি টেস্টে ওই ব্লেসড মেয়েটা ও হয়ে যাচ্ছে ধরো এ। হ্যাঁ, ধরো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে এস নাম দিয়ে। হ্যাঁ, আমি নামটাই বললাম। ও হচ্ছে তখন সেকেন্ড হয়ে যাচ্ছিল, ও ফার্স্ট হয়ে যাচ্ছিল। বরং ও কিন্তু পরিবারের সাপোর্ট, টিচারদের সাপোর্ট, বই গাইড কোনো কিছুর অভাব নাই। আর ওর এখানে যত ব্যারিয়ার আছে, সব ব্যারিয়ার, সকল ব্যারিয়ারও মেনে চলে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরে 2 or 3 উইকস ও আর ক্লাস করতে আসতে পারতেছে না, আর কোনো ক্লাসই আসতে পারতেছে না। আমরা ফোন দিলাম, কি সমস্যা, বলে স্যার ক্লাসে ওই কাজের ব্যস্ততা, রান্না বাড়া এগুলো করে সবকিছু সামলে স্যার আসতে পারি না, ক্লাস করতে পারি না, বাট আমি রাতে পড়াশোনা করতেছি। পরে আমরা সিদ্ধান্ত নিলাম, ঠিক আছে তুমি যদি পড়াশোনা করতেছই, এবং এটা তো শহর না যে সবকিছু অ্যাভেলেবল পাওয়া যায়। আমরা কি করলাম, কোচিং থেকে আমরা আমাদের সকল শিট, হ্যাঁ আমরা সকল শিট এবং বই, হ্যাঁ শিট এবং বুকস আমরা কি করলাম, ওর বাসায় পাঠাই দিলাম। আমরা গিয়ে দিয়ে আসছি ওর বাসায়। হ্যাঁ, নিয়ে গিয়ে দিয়ে আসছে সবাই। মজার ব্যাপার হচ্ছে, যখন মান্থলি টেস্টগুলো হইতো ও এসে দিত, বুঝছো, মান্থলি টেস্টে আমরা ওকে রুটিনটা জানাই দিতাম। ও প্রতিবারই মান্থলি টেস্টে ওর থেকে টপ করতো, ইভেন 4, 5, 6 নাম্বার বেশি হইতো। আমরা অবাক হয়ে যাই যে এটা কিভাবে পসিবল। এই মেয়েটা আমাদের কিন্তু কোনো ক্লাস করতেছে না, কোনো ক্লাসই করতেছে না, শুধু শিটগুলো পড়তেছে বাসায় বসে, তাও সব কাজ করে। তাহলে এই রাতের বেলা কাজটা শেষ করে গিয়ে ঘুমানোর আগে একটু পরে, তারপর হচ্ছে ফাঁকে ফাঁকে পরে, আর এদিক দিয়ে ও এত ব্লেজ, আমি ওকে খারাপ বলছি না, ও ভালো স্টুডেন্ট। হ্যাঁ, ওর থেকেও ভালো করে ফেলতেছে, আমরা সবাই অবাক। এরপর একদিন ওর গল্পগুলো শুনলাম। হ্যাঁ, ওর গল্পটা তো ও একদিন বললো, পরে রেজাল্ট যেটা আসলো, রেজাল্ট হচ্ছে ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা হইলো, খুব নর্মাল পরীক্ষা দিল সবকিছু মিলে। ও পরে ঢাবিতে আসে নাই, ও ঢাবি ক্র্যাক করতে পারি নাই, ডিউতে ক্রস। বাট ওই ব্যাচে একমাত্র স্টুডেন্ট হিসেবে, আমাদের ওই 30-40 জনের মধ্যে একমাত্র স্টুডেন্ট হিসেবে ঢাকা ভার্সিটি আসছে একজনই শুধু ঢাবিতে চান্স হয়েছে বছর, আমাদের 19 ব্যাচের অফলাইন ইউনিভার্সিটি থেকে। ও ডিউতে করেছে একমাত্র। ইভেন ভালো পজিশন, সম্ভবত ওর পজিশন ছিল 700, বরাবর 700 ছিল পজিশন, না 700 না, সরি একটু বেশি ছিল। হ্যাঁ, ও পরে ফিলোসফি বা সাইকোলজি নিয়ে পড়াশোনা করছে। ওকে,
তো আমার সাথে পরে ক্যাম্পাসে কয়েকবার দেখা হইলে ভাইয়া কেমন আছেন এরকম হঠাৎ করে দেখা হইতো। তো পরে আমরা যখন গল্পটা শুনলাম যে কিভাবে হোয়াট ইন্সপায়ার ইউ টু স্টাডি অ্যাট লেট নাইট, তোমাকে কে কোন জিনিসটা আমাকে অনুপ্রাণিত করছে। তো ও বলছে যে ভাইয়া আমি যে পড়াশোনা করছি না, আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলে নিয়েছি, হাজবেন্ড বলছে তুমি পড়াশোনা করতে পারো না বা আমার ওই রকম আগ্রহ নাই, তুমি ঘরের কাজ সামলাও সবকিছু, তবে যদি ঢাকা ভার্সিটি চান্স পাইতে পারো তাইলে তোমাকে পড়াবো। দেখো একটাই শর্ত। তো ও বলছে আমি শুধু ঢাকা ভার্সিটির জন্যই পড়বো, এবং ও একটা ভার্সিটির জন্য পড়ছে, একটা ভার্সিটি ভর্তি পরীক্ষা দিয়েছে, একটাতেই চান্স পেয়েছে, ইভেন ঘরের সব কাজ করে। এবং সে এখন পর্যন্ত সম্ভবত ওর অনার্স শেষ হয়ে যাওয়ার কথা, মাস্টার্স বাকি থাকবে। ও পরে আমি সাবজেক্টটা ভুলে গেছি, হয় ফিলোসফি হবে, সেটা ফিলোসফি অথবা সাইকোলজি, এই দুইটা সাবজেক্টের যে কোনো একটা সাবজেক্ট নিয়ে সে পড়াশোনা করছে। আমার এখন ভুলে গেছে যেহেতু 2019 সালের ঘটনা। এই সাবজেক্ট নিয়ে সে পরবর্তী অনার্স শেষ করছে এবং পরে যে পড়াশোনা কন্টিনিউ করছে, ইভেন ওর অনার্সের রেজাল্টও ভালো হবে, আমি তো এখন খোঁজ খবর জানি না। এবং ও খুব রেগুলার স্টুডেন্ট, পরবর্তীতে ভার্সিটিতে হলে থাকতে পারে নাই, যেহেতু হলে থাকলে অনেক ব্যারিয়ার্স থাকে, অনেক রাজনৈতিক ব্যাপার স্যাপার আছে। পরে হলের বাহিরে কাছাকাছি ডরমিটরিতে ছিল, থেকে পড়াশোনা করছে। আমার ভার্সিটিতে পরে 3-4 বার দেখা হয়েছে, ভাইয়া কেমন আছেন, এই কি অবস্থা, ক্লাস কেমন চলছে, পড়াশোনা কেমন চলছে। তো ওই যে একটা ব্যাপার চিন্তা করো, ওর মধ্যে ডিটারমিনেশন কি ছিল যে আমার অনেক ব্যারিয়ার, বিবাহিত, কাজকর্ম করা লাগে, শ্বশুর শাশুড়ি চাচ্ছে না, হাজবেন্ডও চাচ্ছে না, পরে একটাই কথা, যদি উচ্চ শিক্ষা অর্জন করতে চাও তাহলে ঢাকা ভার্সিটি একটা হইলে পড়াবো, আদারওয়াইজ তুমি যে জাহাঙ্গীরনগর পড়ো, তুমি চট্টগ্রাম পড়ো, তুমি রাজশাহী পড়ো, তুমি বরিশাল যাও, তোমাকে কোথাও আমরা দিব না। স্বাভাবিক বলতে পারে হাজবেন্ড, বলতে পারে যে তোমার চট্টগ্রামে কেমনি দিব, তোমাকে আসতে পারবো না, যেতে পারবো না, মানে আমিও কাছাকাছি চাকরি করি ঢাকার দিকে, তুমি যে ঢাকায় থাকো তাহলে পড়াশোনা করাবো। পরে ওই মেয়ে ঢাকা ভার্সিটি চান্স পেয়েছে। ইভেন আমি বললাম না, ওই ব্যাচে আরো অনেক ব্লেসড, আরো অনেক অ্যাফ্লুয়েন্ট রিচ ফ্যামিলির ছেলে মেয়েরা ছিল, তারা কেউ ঢাকা ভার্সিটি আসে নাই। একমাত্র সকল প্রবলেমে তাকে মেয়েটার, তার মানসিক অবস্থা, পড়াশোনার ডিটারমিনেশন কত উচ্চ ছিল যে দেখো, একমাত্র মেয়ে ঢাবিতে চান্স পেয়েছে। এই গল্পটা মোটেই তুমি মনে করতে পারবে কেমন মোটিভেট করার জন্য বলতেছি কিনা, না। আমি 2018 সাল থেকে যখন ঢাবিতে চান্স পাই, 17 সালে, 18 সালে ক্লাস শুরু হয়, তখন থেকে আমি অফলাইনে পড়ানো শুরু করি। 18, 19, 20 পর্যন্ত আমি অফলাইনে পড়িয়েছি। 21 থেকে আমি হচ্ছে বন্ধু আসলে 21-এর 1 বছর আমি গ্যাপে ছিলাম, 1 বছর কোথাও পড়াই নাই, ইউনিভার্সিটিতে মনোযোগ দিয়েছি। 22 থেকে বন্ধু আসলে আমি জয়েন করছি। তো এই ঘটনা হচ্ছে আমার হাতে হওয়ার ঘটনা, আমার সামনে হওয়ার ঘটনা, বুঝছো? সো এই হচ্ছে গল্প। সো তুমি যা বলছো তোমার বাচ্চা আছে, ডিভোর্স হয়ে গেছে, সো তুমি ডিমোটিভেট না হয়ে এটাকে একটা ইন্সপিরেশন হিসেবে নাও যে আমি এমন ভাবে গল্পটা বানাবো, আমি এই আমার যেই কষ্টের জায়গাটাকে আমি এমন ভাবে তৈরি করব, এটার জন্য আরো শত শত মেয়ের জন্য যেন তাদের ইন্সপাইরেশন হিসেবে কাজ করে। এমন ভাবে নিজে গড়ে তোলো তোমার গল্পটাকে, আরেকজনের মোটিভেশন, আরেকজনের ইন্সপাইরেশন হিসেবে গড়ে তোলার জন্য কঠোর পরিশ্রম করো। তুমি কঠোর পরিশ্রম করে যাও, আল্লাহ নিশ্চিতভাবে পরিশ্রমীদের ব্যর্থ করেন না। ঠিক আছে?